স্বাস্থ্য দুরন্তমন। সন্তান ভালো থাকলে সুখে ভরে মন। সন্তানের সুস্থতা খুবই প্রয়োজন। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো শিশুর স্ক্যাবিস নিয়ে। সাথে আছেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার শর্মিষ্ঠা ঘোষাল। আপা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাদেরকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপা, আমরা প্রায়ই শুনে থাকি শিশুর শরীরে দাগ দেখা যাচ্ছে, খোস পাচড়া হয়েছে, আবার অনেকে বলে স্ক্যাবিস হয়েছে। এ সম্পর্কে আমাদেরকে যদি একটু বলতেন। আমরা আজকাল এত বেশি স্ক্যাবিস পাচ্ছি যেটা মানে বলার না। আমরা বহির্বিভাগে যেসব শিশু দেখি তার প্রায় 50 ভাগই এই রোগ নিয়ে আসছে। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য। এটার প্রথম ক্রাইটেরিয়াই হচ্ছে, প্রথম চিহ্নই হচ্ছে শরীরের ভাঁজগুলোতে, শরীরের যত ভাঁজগুলোতে চুলকাচ্ছে কিনা। আপা, শিশুদের যে স্ক্যাবিস, এটা কি বড়দের মতোই একই রকম? হ্যাঁ, স্ক্যাবিস এটা যাদের হবে, যে পরিবারে একবার ঢুকবে সেই পরিবারের সবারই হবে। তাহলে একটা পরিবারে ছোট বড় বৃদ্ধ সবাই থাকবেন, তাহলে একই জীবাণু দিয়ে হবে এবং সবাই আক্রান্ত হবেন। তবে এক একজনের আক্রান্তের হার বা এক একজনের প্রকাশ এক এক রকম হবে। আপা, স্ক্যাবিসটা কেন হয়? এটা হচ্ছে একটা মাইট বা সার্কোপ্টিস স্ক্যাবি নামে একটা মাইটস দেওয়া হয়। এটা আমাদের চামড়ার নিচ থেকে হাঁটে। আচ্ছা আচ্ছা। চামড়ার নিচ থেকে হাঁটার কারণে অনেকের, এটা বড়দের বিশেষ করে, চামড়ার উপরে কিছু দেখা নাও যেতে পারে, কিন্তু চামড়ার ভিতরে সে চুলকাতে থাকবে, বিভিন্ন ভাঁজে হাঁটে। আচ্ছা আচ্ছা। এই হাঁটার কারণে তখন সেটা, এবং এটা রাতের বেলা এটা বেশি বোঝা যায়, কারণ সকালে আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তখন এটা আমরা বুঝতে পারি না। কিন্তু অধিকাংশ বাচ্চারা বা বাচ্চার মা বা বড়রা এসে বলে যে রাতে তো ঘুমাতে পারি না। কারণ রাতে আমরা ঘুমানো ছাড়া যখনই আমরা অন্যান্য কাজ থেকে, শব্দ থেকে, সব কিছু থেকে দূরে চলে যাই, তখন আমাদের ওই জিনিসগুলো বুঝতে পারি যে হেঁটে হেঁটে বিন করছে, তখনই তাদের চুলকানিগুলো শুরু হয়ে যায়। এবং বাচ্চাদের অবস্থা বেশি খারাপ হয় এক্ষেত্রে, যে তখন তারা তো আর বলতে পারে না। 6 মাস, 7 মাস, 9 মাস, 12 মাস ওরা তো বলতে পারছে না যে চুলকানি হচ্ছে। এই কথাটা তাদের বলার ভাষা তারা তখনও শিখে পারেনি। তখন তাদের কান্না ছাড়া আর কোনো ভাষা থাকে না। সেই ক্ষেত্রে তখন তারা অনেক অনেক ভোগান্তি নিয়ে তারা আসে। স্ক্যাবিস ছড়ায় বললেন জীবাণুর মাধ্যমে, এটা আসলে ছোঁয়াচে, তাহলে একজনের থেকে আরেকজনে কিভাবে ছড়ায়? এটা হচ্ছে যে কোনো কন্ট্যাক্ট, স্কিন টু স্কিন কন্ট্যাক্ট। মানে আমি যদি তার সাথে হ্যান্ডশেক করি, তার সাথে একসাথে খেলাধুলা করছি, তার সাথে এক টেবিলে বসে পড়াশোনা করছি, এক বিছানায় ঘুমাচ্ছি, যেখানে লোকজন থাকে, যেমন বোর্ডিং, ডে কেয়ার সেন্টার, মানে যেখানে বেশি বাচ্চারা একত্রে সমাবেশ হচ্ছে, সেখানে যদি যে কোনো একটা বাচ্চা, আক্রান্ত বাচ্চা যায়, তারা একসাথে খেলাধুলা করছে, একসাথে বসে পড়াশোনা করছে বা কোচিংয়ে একসাথে বসে আছে, তখন যে একজনের সাথে একজন ধরছে, হ্যান্ডশেক করছে, গায়ে হাত দিয়ে দৌড়াচ্ছে বা ঘাড়ে হাত দিয়ে গল্প করছে, এইভাবেও ছড়াতে পারে। মানে এত ছড়ানোটা এত সাময়িক, এত অল্প সময় ঢুকে পড়তে পারে। যদি কোনো ঘরে বা কোনো বাসায় যদি ছাড় পোকা ঢোকে, সেই ছাড় পোকা কিন্তু সহজে নির্মূল করা যায় না। তা আমি এটাকে, রোগী আসলে তাদেরকে এটাই বলি যে যখন একটা ঘরে সেটা ঢুকবে, এটা নির্মূল করা, সবাই মিলে যদি চেষ্টা না করি, তাহলে এটা নির্মূল করা সম্ভব না। ছাড় পোকা যখন ঘরে আসে, আমরা তো তোষক, বিছানার চাদর, গায়ের জামা সব কিছুই উপরে একদম রোদে মেলে দেই। স্ক্যাবিসের ক্ষেত্রেও কি আমাদের এই জামা কাপড়েরও ব্যবস্থা নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, সেটাই আসছি যে যখন ইনফেকশনটা হয় তখন বাচ্চাদেরকে আমরা মলম ব্যবহার করতে বলি, এবং বাসার সবার, ছোট বাচ্চার ক্ষেত্রে যেহেতু তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তার তখন ফুসকুড়ি হবে, সেটা ফেটে যাবে, সেখানে আবার ইনফেকশন হয়ে যাবে, পুজের মতো হয়ে যেতে পারে, আরও অনেক কিছু হতে পারে। কিন্তু বড়দের হয়তো এরকম হয় না, তাদের শুধু চুলকাচ্ছে অথবা শুধু লাল লাল হয়তো একটু দাগ দেখা দিচ্ছে, কিন্তু ওদের অত বেশি হচ্ছে না। কিন্তু যখন সবাইকে, তখন ওই যে মলম সবাইকেই লাগাতে হবে, যে আমার বাচ্চার হচ্ছে বলে যে না আমার তো এখন বেশি নাই আমি লাগাবো না, তাহলে কিন্তু এটা কন্ট্রোল করা যাবে না। কারণ তার চামড়ার নিচে ওটা আছে, ওটা পরে আবার বাচ্চাকে আক্রান্ত করবে। তখন যখন আমরা সমূলে উৎপাদন, মানে আমরা পরিবারের সবাই যদি আমরা ব্যবহার না করি, যার যার মলম সে আলাদা আলাদা করে ব্যবহার করবে, এবং পরপর 2 সপ্তাহ, 1 সপ্তাহে আজকে একবার ব্যবহার করলাম, 1 সপ্তাহ পরে আবার আমার এটা ব্যবহার করতে হবে। এবং তার সাথে আমি যে জামা কাপড়গুলো এতদিন পরেছি এবং যেগুলো পরি নাই,
এই সবগুলো জিনিসই গরম পানিতে অনেকে বলে সিদ্ধ করার মতো, মানে আমার বয়লিং ওয়াটারে ওইটাগুলো সিদ্ধ করে তাহলে ওই জীবাণুগুলো মরে যাবে। এবং তারপরে রোদে দিতে হবে, এবং যদি কখনো রোদ না থাকে, সামহাও এখন যদি কোনো সময় শীতকাল হয় বা কখনো বর্ষাকাল হয় রোদ উঠছে না, সেই ক্ষেত্রে সেগুলো যেন আয়রন করেও যেন জীবাণুগুলো, মানে ধোয়ার পরেও আয়রন করতে বলা হচ্ছে, মানে আমাকে কড়া রোদে শুকাতে হবে অথবা আয়রন করতে হবে, তাহলে জীবাণুগুলো মরতে পারে। কিন্তু তারপরেও এখন করা যায় না বা যাচ্ছে না, কারণ এই কারণে যে হচ্ছে আমার যে সোর্স, যে আমার স্কুল থেকে এটা আসছে বা কোচিং থেকে আসছে বা মাদ্রাসা থেকে আসছে, তো মাদ্রাসার যে সোর্স সে যদি চিকিৎসাটা না নেয়, তখন সে যদি আবার সেখানে যায়, তাহলে তো সে আবার জীবাণুটা বাসায় নিয়ে আসবে। সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানেরও একটা আসলে অনেক বেশি গুরুত্ব আছে। প্রতিষ্ঠানের কোথাও যদি, যে কোনো প্রতিষ্ঠান যদি দেখেন, স্কুল বা কোচিং বা মাদ্রাসা যদি দেখেন যে আমাদের এরকম অনেকগুলো বাচ্চা এরকম অ্যাফেক্টেড, তাদের অবশ্যই তাদের বাবা মাকে ডেকে, ওই স্কুল প্রধান বা প্রতিষ্ঠান প্রধান এবং তাদেরকে ডেকে বলেন যে এটা যদি না কিওর করা হয়, তাহলে আমাদের দিন দিন আমরা এত কঠিন অবস্থার সম্মুখীন হচ্ছি। আপনারা সবাই শুনে থাকবেন যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে। মানে কি, আমরা এত ওষুধ আমরা ছোটবেলা থেকে এমন ব্যবহার করা শুরু করছি যেটা আমাদের দরকার নাই, এবং ঘন ঘন ব্যবহার করার কারণে আমাদের জীবাণুগুলো ওই অ্যান্টিবায়োটিকে আর কাজ করছে না। তখন কি হচ্ছে, অ্যান্টিবায়োটিকটা জীবাণুগুলোকে আর মারতে পারছে না বা কন্ট্রোল করতে পারছে না। আমাদের ক্ষেত্রে এই যে স্ক্যাবিসের ক্ষেত্রেও এখন আমাদের বাজারে যে মলমগুলো আছে, বিভিন্ন কোম্পানি, ওষুধ কোম্পানিগুলো বিভিন্ন কম্বিনেশন তৈরি করছে যে তাও কন্ট্রোল করা যাচ্ছে কিনা, কিন্তু ওই যে জীবাণুটা বারবার হচ্ছে, তখন এই জীবাণুগুলো দিয়ে, এই মলমগুলো দিয়ে বা এই ওষুধগুলো দিয়ে ওই জীবাণুগুলোকে আর কন্ট্রোল হচ্ছে না। তাহলে হয়তো আমি চিকিৎসা নিয়ে আমি সঠিকভাবে ফলো আপ করে আমি সুস্থ হয়ে গেলাম, কিন্তু আমি যদি আবার উৎসে চলে যাই, সে উৎস যদি ঠিক না হয়, যে পাশের জন হয়তো বা ঠিক করলো না, পাশের জনের কারণে কিন্তু আমি আবার ভোগান্তিতে পড়বো। আপা, তাহলে বাসায় মা বাবা হিসেবে আমরা কখন ধারণা করতে পারি যে হয়তো বা আমার সন্তানের স্ক্যাবিস হয়েছে? আচ্ছা, এটার দিয়ে আমরা তিনটা যখন চিন্তা করব, দেখব শরীরের ভাঁজগুলোতে, শরীরের যত ভাঁজগুলোতে চুলকাচ্ছে কিনা। প্রথম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার করে যদি বলি, আঙ্গুলের ফাঁকে, হাতের আঙ্গুলের ফাঁকে, পায়ের আঙ্গুলের ফাঁকে, নাভির চারপাশে, কুচকিতে, বগলে, শরীরের ভাঁজগুলোতে, যে হাতের আঙ্গুলের ফাঁকে, পায়ের আঙ্গুলের ফাঁকে যেগুলো বললাম। কিন্তু ছোট বেবিদের, মানে 1 মাস, 2 মাস, 6 মাসের যেসব বেবি, তাদের ওই যে বললাম রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না, তাদের মাথাতেও হতে পারে। তাহলে সেটা বাচ্চাটা কত বেশি কষ্ট পেতে পারে, এটাই শুধু বোঝেন যে বড়রা আমরা বুঝতে পারি, চুলকাতে পারছি, কিন্তু ছোট 1 মাসের 2 বাচ্চা কিন্তু সেইখানে সে হাত দেওয়ারও তার স্কোপ নাই, বা সে আঙ্গুলের ফাঁক চুলকাতে পারছে না, সে শুধু কান্নাই করে যাচ্ছে। আপা, সেক্ষেত্রে স্ক্যাবিসের চিকিৎসা ব্যবস্থাটা কেমন? কতদিন লাগতে পারে ঠিক হতে? কতদিন লাগতে পারে হচ্ছে, ওই যে যদি তার ইনফেকশন থাকে, যখন তার ঘা হয়ে যায়, দ্বিতীয় আরেকটা ব্যাকটেরিয়া আক্রমণ করে, সেই ক্ষেত্রে তখন মলম দেওয়া যাবে না। আমার আগে ঘাটা ক্লিয়ার করে নিতে হবে। সেই জন্যই শিশু বিশেষজ্ঞের কাছে যেতে হবে যে এখন তার কোন স্টেজে আছে। যদি তার ইনফেকশন হয়ে যায়, জীবাণু থাকে, তাহলে অ্যান্টিবায়োটিক দিয়ে ইনফেকশনটা কন্ট্রোল করে তারপর আমার মলমটা ব্যবহার করতে হবে, এবং পরপর 2 সপ্তাহ ব্যবহার করতে হবে। এবং প্রত্যেক সপ্তাহেই আমার ওই যে বললেন যে জামা কাপড় পরা এবং না পরা, বিছানা চাদর, আমি বলি যেরকম গামছা, বিছানা চাদর, বোরকা, হিজাব, যেখানে যা আছে সেগুলো সব ধুয়ে ফেলতে হবে। এবং আমাদের একটু কবিরাজি করার বা ঝাড়ফুঁক করার, বাচ্চা এত কেন কান্নাকাটি করছে, আমরা মালায় দড়ি, গলায় দড়ি দেই, অনেক তাবিজ কবজ লাগাই, ওই তাবিজ কবজ একটাও থাকতে পারবে না। কারণ ওই যে দড়িটা তার গলায় বা কোমরে বা হাতে বা পায়ে লাগানো, ওইটার মধ্যেও কিন্তু জীবাণুটা চলে গেছে। কাজেই ওই যে যখন আমি মলম লাগাবো, তখনই ওই যে কয়টা দড়ি ঘড়ির শরীরের সব কয়টা দড়ি কেটে ফেলে, সব কয়টা দড়ি ফেলে দিতে হবে। ওই দড়িটা আর কখনো এরপরে ব্যবহার করা যাবে না। যদি ওই জিনিসটা ব্যবহার করতে হয়, পরবর্তীতে নতুন দড়ি লাগিয়ে ব্যবহার করতে হবে, কারণ ওইটার মধ্যেও চলে গেছে। এবং আমাদের যে অর্নামেন্টসগুলো, অনেকে মহিলারা নাকে বা ঘড়িতে বা চুড়িতে, এগুলো তখন আমাদের পরিষ্কার করে ফেলতে হবে, যে স্যাভলন বা কোনো কিছু দিয়ে ওটা পরিষ্কার রাখতে হবে, এবং এটা 1 মাসখানেক পরবো না, তাহলে ওই জীবাণুটা আর থাকবে না। তখন আমার এফেক্টেড হওয়ার বা পরবর্তীতে আক্রান্ত হওয়ার চান্স অনেক কমে যাবে। আপা, ধরুন আমার এক সন্তানের স্ক্যাবিস হয়েছে এবং আমি তাকে নিয়ে চিকিৎসকের কাছে গেলাম, এবং আমার আরেক সন্তান রয়েছে, সে হয়তো বা সুস্থ,
তাহলে সেক্ষেত্রে কি আমার সুস্থ সন্তানকেও চিকিৎসা দিতে হবে? হ্যাঁ, এটা খুবই একটা ভালো প্রশ্ন করেছেন। এই কারণে আমাদের আক্রান্ত, যে বললেন যে কত দিন লাগবে, এই জন্য দিনটা আমাদের বেশি লাগে। কারণ সবাই ভাবে যে না, আমার বাচ্চাটা তো হয়নি বা আমার হাজবেন্ডের তো হয় নাই, তাহলে আমি কেন তাকে দিব। এই জন্য আমি সবসময় বলি যে কয়জন ফ্যামিলি মেম্বার, ধরেন 5 জন ফ্যামিলি মেম্বার, সেখানে ছোটরাও আছে, 6 মাসের বাচ্চাও আছে, 12 বছরের বাচ্চা আছে, 70 বছরের বৃদ্ধও আছেন। তাহলে এই 5 জন যদি তার ফ্যামিলি মেম্বার থাকে, 5 জনের জন্য 5টা মলমই কিনতে হবে। 5টা না, অ্যাকচুয়ালি 10টা। প্রথম সপ্তাহে 5টা, আবার 7 দিন পরে আবার 5টা। প্রতি সদস্যের জন্য আলাদা 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 একটা করে মলম। কেউ যদি ভাবে যে না ওর তো কম, তাহলে আমারটা দিয়েই সে ব্যবহার করবে। হ্যাঁ, সন্তান ছোট, ওর তার কম যতটুকু লাগবে, বেঁচে গেল সেটা আমি মেখে ফেললাম। তাহলে এই জন্যই বললাম যে এই জন্য এটা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে দেখাতে হবে। উনি কোন বাচ্চার ধরনের কোন মলম লাগবে, কতটুকু পরিমাণ মলমেরও বা ক্রিমেরও একটা প্রপোর্শন বা মাপ আছে, যে বড়দের জন্য এই সাইজ, ছোটদের জন্য এই সাইজ। এই জন্য অবশ্যই বিশেষজ্ঞের কাছে যেতে হবে, ফার্মাসি বা দোকানদারের কাছ থেকে নিলে হবে না, তখন সেটা তাহলে কিওর হবে। যে আমরা যত সচেতন হব, আমরা তত তাড়াতাড়ি কন্ট্রোল করতে পারবো। আপা, সন্তানের যদি স্ক্যাবিস হয় সেক্ষেত্রে স্কুল আমরা কি বন্ধ রাখবো? হ্যাঁ, বন্ধ করতে হবে। জাস্ট 2 সপ্তাহ বন্ধ করলেই হবে। এবং সেক্ষেত্রে আপনি যদি আবেদন করেন, যে আমাদের এই আবেদন, এটা সবাই জানে যে এটাতে যে 2 সপ্তাহ ট্রিটমেন্টের জন্য লাগে, এটা সবাই জানা। আপা, আপনি তো বললেন যে অসুস্থ হয়েছে তার চিকিৎসাও প্রয়োজন, যে সুস্থ রয়েছে তারও চিকিৎসা নিতে হবে। তো যে সন্তান অসুস্থ তাকে তো আমি স্কুলে পাঠাচ্ছি না, যে সুস্থ কিন্তু চিকিৎসা নিচ্ছে তাকেও কি স্কুলে পাঠানো থেকে বিরত রাখবো? এখন সেক্ষেত্রে তো একটু রেস্ট্রিকশন অত বেশি দেওয়াও যায় না, কিন্তু গেলে তাদেরকে বলতে হবে যেন সে কাউকে ধরে না, কারোর সাথে খেলে না, জাস্ট নিজের জায়গায় থাকতে হবে। এত তো রেস্ট্রিকশন বলা যায় না সবাইকে, তাহলে তো অনেক মানুষের অনেক হ্যাম্পার হবে লেখাপড়ার। এই জন্য বলি যে আক্রান্ত বেশি, সে স্কুলে বা অফিসে যাবেন না, 2 সপ্তাহ দুটো এরকম নিয়ে তারপরে সে অফিসে যাবেন বা স্কুলে যাবেন। আপা, স্ক্যাবিসে তো অনেক সময় চুলকানি দেখা যায়, সেক্ষেত্রে খাবারের কোনো বিধিনিষেধ কি আছে? না, এরকম স্পেসিফিক কোনো বিধিনিষেধ নাই। এখন যার কোনো খাবারে অ্যালার্জি হয়, যদি তার জানা থাকে যে আমার এই খাবারে চিংড়ি মাছে অ্যালার্জি বা আমার গরুর মাংসে অ্যালার্জি, তাহলে না খাওয়াটা বেটার। মানে ওর তো চুলকানি আছেই, তাহলে আরও যদি বেড়ে যায়, সে বেচারা আরও বেশি কষ্ট পাবে। এমনি সবসময় অ্যালার্জি জাতীয় জিনিস, স্ক্যাবিস থাকুক কি না থাকুক, আমার যেটাতে অ্যালার্জি আমি জানি সেটা আমি খাবো না। পুষ্টিকর খাবার বেশি করে খাবে, একটু টক জাতীয় খাবার খাবে, যেন ইনফেকশনগুলো বা ঘাগুলো যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়, এটা করলেই হবে। এমনি আলাদা কোনো খাবারের কোনো বিধিনিষেধ নেই, যেটা খাওয়া যাবে না বা এটাই খেতে হবে, এরকম কোনো বিধিনিষেধ নাই। ঘরোয়া কোনো টোটকা কি রয়েছে? না, টোটকা আমার জানা মতে সেরকম কোনো কিছুই নাই। তবে ওই যেটা করেন সবাই, নিম পাতা দিয়ে গোসল করান বা এরকম, এটা কি আসলে, এটা যে নিম পাতার একটা আয়ুর্বেদিক গুণ আছে। নিম পাতা দিয়ে গোসল করলে আমাদের শরীরে ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশনটা সেটা হবে না। কিন্তু এটা এরকম না যে এটা দিয়েই করতে হবে, এটা দিয়ে না করলে যে তার ইনফেকশন হবে তা না। আমার মেইন কথা হচ্ছে আমার হট বাথ, আমরা বলি যে কুসুম গরম পানিতে গোসল করাবে, যেন তার ইনফেকশন, যে সেকেন্ডারি যে ইনফেকশন ব্যাকটেরিয়া দিয়ে যে হয়, যে ওর যে চুলকানি থেকে যে ফোসকাগুলো পড়েছে সেটা দিয়ে যেন দ্বিতীয়বার যে ব্যাকটেরিয়াল ইনফেকশন সেটা যেন আর না হয়, সেটা চেষ্টা করলেই হবে। আপা, সঠিক সময়ে যদি আমরা ব্যর্থ হই চিকিৎসা করতে, সেক্ষেত্রে স্ক্যাবিস থেকে পরবর্তীতে জটিলতার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, এটা বাচ্চাদের জটিলতার সমস্যা আছে। সেক্ষেত্রে বাচ্চাদের ইনফেকশন, একটা স্ট্রেপ্টোকক্কাল ব্যাকটেরিয়া ইনফেকশনের কারণে তাদের গ্লোমেরুলোনেফ্রাইটিস AGN হয়। এটার কারণে বাচ্চাদের পেশাব কমে যায়, মানে তাদের কিডনিও আক্রান্ত হতে পারে, কিডনি আক্রান্ত হয়ে যেতে পারে। তখন তার পেশাবের রং লাল রঙের পেশাব হতে পারে, হাত পা ফুলে যাবে, বিশেষ করে মুখটা প্রথমে ফুলে যাবে, তারপর সারা শরীর ফুলে যাবে এবং পেশাবের পরিমাণ অনেক কমে যাবে। সেক্ষেত্রে আর অপেক্ষা করা যাবে না, অবশ্যই শিশু বিশেষজ্ঞ এবং হাসপাতালে ভর্তি হতে হবে। স্ক্যাবিসের ক্ষেত্রে কি হাসপাতালে ভর্তি হতে হবে নাকি বাসা থেকে চিকিৎসা কন্টিনিউ করা সম্ভব? এটা বাসা থেকে চিকিৎসা করা সম্ভব, কিন্তু সকলকে সহযোগিতার মনোভাব নিয়ে আসতে হবে, যে সবাইকে মনে করতে হবে আমাদের কারোর হয়েছে, কারোর বেশি হয়েছে, কারোর কম হয়েছে, কিন্তু আমরা যদি সবাই একসাথে চিকিৎসা নিয়ে ফেলি, আমার প্রত্যেকের একটা নির্দিষ্ট মলম ব্যবহার করতে হবে, কতদিন পর ব্যবহার করতে হবে, এটা যদি আমরা করে ফেলি তাহলে আমাদের বাসায় চিকিৎসা সম্ভব।
শুধুমাত্র যদি কমপ্লিকেশান বা জটিলতা যেটা বললাম সেটা যদি তৈরি না হয়। আপা, অনেক সময় তো আমরা সন্তানদের অনেক লোশন মাখি, সাবান ব্যবহার করি, আমরা নিজেরাও ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা নর্মাল যে সাবান লোশন ব্যবহার করি সেগুলো কি এ সময় ব্যবহার করা যাবে? হ্যাঁ, ব্যবহার করা যাবে। আমরা সাবান ব্যবহার করি কেন? আমরা সাবান ব্যবহার করি যে আমাদের ডেইলির যে ঘাম, ময়লা, জীবাণু সেগুলোর জন্য আমাদের দূর করার জন্য। কিন্তু আমাদের তো সেটাই দরকার। আমি বারবারই বললাম যে আমার মলমটা লাগাবো একদিন সারাদিন বা 8 থেকে 12 ঘন্টা। তারপরে তো আমার গোসলের সময় আমার এটা ধুয়েই ফেলতে হবে। ধুয়ে ফেলতে গেলে আমরা নর্মাল সাবান শ্যাম্পু ব্যবহার করব। কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা একটু ওই যে 2 সপ্তাহে 2 বার মলম ব্যবহার করব বললাম, তো 2 সপ্তাহ, এই সপ্তাহ আর ওই সপ্তাহের মাঝের যে 7 দিন বা 6 দিন, সেই কয়দিন তার চুলকানির জন্য আমরা একটা আলাদা মলম তাদেরকে ব্যবহার করতে দেই। শুধু বাচ্চাদের না, যাদের ইনফেকশন বেশি সেক্ষেত্রে মলম ব্যবহার করলে আর লোশন আলাদা করে ব্যবহার করার প্রয়োজন পড়ে না। কিন্তু তারপরে যদি ধরেন শীতকাল যদি থাকে, যদি গায়ের চামড়া টেনে যাচ্ছে, সেক্ষেত্রে করা যাবে। এটা নিয়ে নতুন করে কিছু করতে হবে। নর্মাল সে স্বাভাবিক জীবনযাপন করবে, শুধু ইনফেকশনটা যেন না ছড়ায় এবং আমরা যত তাড়াতাড়ি এটাকে কন্ট্রোল করতে পারি সেই সব জীবন আচরণ করলেই আমরা সুস্থ হয়ে যাব। আপা, স্ক্যাবিস যাতে না হয় সেক্ষেত্রে কি কি সতর্কতা আমরা অবলম্বন করতে পারি? এখন আমাদের হলো যে আমার যে সোর্স যেখানে, সেখানটা থেকে যেন আমি নিজেকে বিরত রাখতে পারি। এখন যদি স্কুল থেকে হয় তাহলে কার মাধ্যমে হচ্ছে বা কার হয়েছে তাদের বাবা মাকে বলতে হবে যে আপনাদের বাচ্চা ট্রিটমেন্ট করান। তাহলে এটা আর আবার দ্বিতীয়বার হবে না। কারণ আমি চিকিৎসা হয়ে গিয়ে আবার স্কুলে গেলাম, আবার যার কাছ থেকে ইনফেকশন হয়েছে সে যদি কন্ট্রোল না করে তাহলে তো আমি আবার আক্রান্ত হব। এই কথাটা যদি আমরা সবাইকে ছড়িয়ে দিতে পারি যে আমরা সবাই সবার, যে আমার বাচ্চার হলো ওর বাচ্চার হলো না কেন, এরকম যেন আমরা চিন্তা ভাবনা না করি। যে আমরা সবাই যদি সবার ভালো চিন্তা করি তাহলে আমরা অতি দ্রুত এটা কন্ট্রোল করে ফেলতে পারবো। আপা, আপনার সাথে কথা বলে স্ক্যাবিস নিয়ে আমরা অনেক কিছু জানতে পারলাম। শিশুর স্ক্যাবিস সম্পর্কে মা বাবার উদ্দেশ্যে আপনি যদি আরও কিছু বলতে চান। যে আমরা বাবা মা সবাই মিলে চেষ্টা করব যে আমরা যত দ্রুত এটা নিয়ন্ত্রণে করতে পারি। যে আমরা শুধুমাত্র ওষুধও তো দিব, তার সাথে খাওয়া দাওয়া মেনটেন করব, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে গুরুত্ব দিব এবং ওই যে জামা কাপড়, বিছনা চাদর, গামছা, বোরকা, হিজাব, এগুলো সব পরিষ্কার করা, যেগুলো পরা, যেগুলো না পরা, যেগুলো পরেছি এখন ব্যবহার করছি, যেগুলো ব্যবহার করিনি সব পরিষ্কার করা, এই দিকে সবার নজর দিতে হবে। তাহলে আমরা যত দ্রুত আমার ইনফেকশন কোথায় কোথায় লুকাতে পারে সেই জিনিসগুলো যখন ফাইন্ড আউট করে ফেলবো, যখন সেগুলো ঠিক করে ফেলতে পারবো, তখন আমরা আশা করি নিজেদেরকেও মুক্ত রাখতে পারবো এবং আমাদের থেকে অন্য কারো ছড়ানোটাও রোধ করতে পারবো। আপা, আপনার সাথে কথা বলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম এবং আমি নিশ্চিত আমরা যদি মনে রাখতে পারি তাহলে এই তথ্যগুলো আমাদের অনেক কাজে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। কথা হলো শিশুর স্ক্যাবিস নিয়ে। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সন্তানদের ভালো রাখবেন। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।